সে কি এতই জ্ঞানী ছিল বাংলাদেশের সবার উপরে যে আল্লাহ ওয়াফাদারী হয়ে গেলেন? টুপিধারী থাকলেই ইসলাম অনুসারী নয়। যে একজন মানুষ মারা গেছে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত, যা মৃত্যুদণ্ড হয়েছিল সেটা আপিল বিভাগে আমৃত্যু কারাদণ্ড হয়েছে, তার একজন মানুষ যার শিক্ষাগত যোগ্যতা কি আমি জানি না। এখানে মানুষের অনুভূতি দেখে আপনার কাছে কি মনে হয় তিনি একজন রাজাকার ছিল? না, ছিল না। একজন রাজাকারের জানা যায় কি এত মানুষ উপস্থিত হতে পারে? এটা মিথ্যা, তারে ষড়যন্ত্রমূলক, তারে। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনার কাছে দেখাবো দেলোয়ার হোসেন সাঈদী রাজাকার না, এমনটাই বললেন সেই সময় দেলোয়ার হোসেন সাঈদীর সাথে থাকা এই লোক। আর এইদিকে দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে নিয়ে কি বললেন আওয়ামী লীগের এই নেতা। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও সমস্যা দেখাবো। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পর্কে ভিডিওটি দেখবেন, আর এই সম্পর্কে ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন প্রথম আমরা দেখে আসি দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে আওয়ামী লীগের এক নেতা কি বলেছেন সেই ভিডিওটি। হাজার হাজার পুলিশ রাত্রে মোতায়েন করতে হয় একটা দণ্ডিত রাজাকারের লাশ পাহারা দেওয়ার জন্য। আমাকে যদি বন্দুক ধরে গুলিও করা হয়, যে এই বিচার করলে রায় দিলে তোমাকে গুলি করা হবো, করুক গুলি, বিচার করতে আমি প্রস্তুত। যুদ্ধ করেছিলাম রাজাকারদের বসবাসের জন্য নয়। সে কি এতই জ্ঞানী ছিল বাংলাদেশের সবার উপরে যে আল্লাহ ওয়াফাদারী হয়ে গেলেন? টুপিধারী থাকলেই ইসলাম অনুসারী নয়। আমাদের সংখ্যা কেন এত এখন 52 বছর পরে এই স্বাধীন দেশে? যে একজন মানুষ মারা গেছে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত, যা মৃত্যুদণ্ড হয়েছিল সেটা আপিল বিভাগে আমৃত্যু কারাদণ্ড হয়েছে, তার একজন মানুষ যার শিক্ষাগত যোগ্যতা কি আমি জানি না। আল্লামা নামধারী, আল্লামা কি সবাই হওয়া যায়? সে কি এতই জ্ঞানী ছিল বাংলাদেশের সবার উপরে যে আল্লাহ ওয়াফাদারী হয়ে গেলেন? তাকে পাহারা দেওয়ার জন্য, দাঙ্গা হাঙ্গামা ঠেকানোর জন্য হাজার হাজার পুলিশ সারা রাত জাগছে। ভোরবেলায় পিরোজপুরে নিয়ে যাওয়া হয়েছিল। মেসেজ আছে আমার মোবাইলে আছে, সবাই লাঠি সোটা নিয়ে বের হয়ে আসো। এই যে আহ্বান, লাঠি সোটা নিয়ে বের হয়ে আসে, পুলিশের এপিসি ভাঙতেছে আমরা দেখছি, সাদা 2টা এপিসি 29শে জুলাই, দেখেননি আপনারা? কাজেই এই পরিস্থিতি থেকে বের হওয়ার আগে সাহস করতে হবে আরো, যে কমিশন হইতে হবে, কমিশনের রিপোর্ট হইতে হবে, জাতির কাছে সেই কমিশন রিপোর্ট থাকতে হবে। তিনি একজন রাজাকার ছিল? না, ছিল না। তারে ষড়যন্ত্রমূলক, তারে এইভাবে করছে সে নির্দোষ সেই লোক। সাঈদী নিরপরাধ, সুখরঞ্জন বালি তার জন্য প্রমাণ যথেষ্ট, আর কারো কোনো প্রয়োজন নাই। সুখরঞ্জন বালিকে যখন বুঝিয়ে সুজিয়ে 2 মাস ট্রেনিং দিয়ে সাক্ষী দেওয়ার জন্য আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, আদালতে গিয়ে হাইকোর্টে গিয়ে সুখরঞ্জন বালি তার মতামত মন চেঞ্জ করে ফেলছে যে আমি কেন মিথ্যা সাক্ষী দেবো একটা লোককে ফাঁসানোর জন্য, আমার সাক্ষীতে তো তার ফাঁসিও হতে পারে। আর সাঈদী সাহেবের ওয়াজ শুনে, তার বক্তব্য শুনে শত শত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সাহেব মারা গেছে, সাঈদী সম্বন্ধে আলোচনা করা যাবে না, এটা কোথায় লেখা আছে? উনি যুদ্ধাপরাধী আপনার আদালতে, সে আদালতের স্কাইপি কেলেঙ্কারি এই পৃথিবীর সবাই জানে, কিভাবে তাকে রায় দেওয়া হয়েছে এটা সবাই জানে। তাকে নূরুল রাজাকারের জায়গায়, এবং যে যাকে আনা হয়েছে, এই যে কালকে আমি সাঈদী সাহেবের যে আপনার অ্যাডভোকেট মিজান, উনি বলেছেন, উনি আইনজীবী ছিলেন, দেখেন 72 সালে জন্ম হয়েছে সেই লোককে সাঈদীর বিরুদ্ধে আনা হয়েছে সাক্ষী দেওয়ার জন্য, তার বাড়িঘর পোড়ায় দিছে, সে দেখছে। আমি আমার এলাকার কথা বলি, আমাদের এলাকা কেরানীগঞ্জে, আমাদের কেরানীগঞ্জে আব্দুল কাদের মোল্লার মতো লোককে, সেখানে একটা লোককে যে একেবারে অদ্যপাগল, তার সাক্ষী বানানো হয়েছে। সে দেখছে যুদ্ধের সময় পাকিস্তানের আক্রমণ করতেছে, গুলি ছুটতেছে, সেই গুলির আওয়াজ শুনে ওই যেখানে গুলি হচ্ছে সেখানে এগিয়ে গেছে, বাঁশদারের আওয়াজে সে দেখতেছে পাকিস্তানি বাহিনী গুলি করতেছে, এবং আপনার আব্দুল কাদের মোল্লা দেখায় দিচ্ছে গুলি করার। হায় রে পাগল, আমরা মিলিটারিতে একটা গুলির আওয়াজ পাইলে হাজার হাজার লোক দূরে সরে যায়, আর সে গুলি খাওয়ার জন্য, গুলি দেখার জন্য সে সামনে আসছে। এই যে বানানো, সুখরঞ্জন বালিকে নিয়ে আসা হয়েছে যে তার বাড়িতে দেলোয়ার হোসেন সাঈদী যত অপকর্ম করেছে এবং নারী নির্যাতন করেছে, নারী দর্শন করেছে, এই ধরনের গল্পগুলো সাজিয়ে তাকে সেই হাউসে আনা হয়েছে। সুখরঞ্জন বালিকে 2-3 মাস ট্রেনিং দেওয়া হয়েছে যে সাক্ষী দিবে সে। কিন্তু মানুষের বিবেক বলে কথা আছে, যেটা আমাদের দেশের প্রশাসনের এখন নাই। টপ টু বটম কারো বিবেক নাই। কিন্তু সুখরঞ্জন বালি হিন্দু হতে পারে,
সুখরঞ্জন বালিকে যখন বুঝিয়ে সুজিয়ে 2 মাস ট্রেনিং দিয়ে সাক্ষী দেওয়ার জন্য আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, আদালতে গিয়ে হাইকোর্টে গিয়ে সুখরঞ্জন বালি তার মতামত মন চেঞ্জ করে ফেলছে যে আমি কেন মিথ্যা সাক্ষী দেবো একটা লোককে ফাঁসি দেওয়ার জন্য, আমার সাক্ষীতে তো তার ফাঁসিও হতে পারে, আর এই কথাটা আমি কেন বলবো। তখন সে বেঁকে বসছে, আমি এই সাক্ষী দেব না, আমি দিব যে সাইদি সম্পূর্ণ নির্দোষ। কেননা এই লোক একটা দেবতা তুল্য, আমাদেরকে যে শান্তিতে রেখেছেন 2টা টার্ম, কোন লোক এর পূর্বে আমাদেরকে রাখে না, আমরা নিজেরা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি। যেই কথা সাথে সাথে হি ওয়াজ অ্যাবডাক্টেড, সেখান থেকে তাকে অপহরণ করে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়। এটা আমি যদি মিথ্যা বলে থাকি, আপনি প্রমাণ করেন যে মিথ্যা বলেছি। কোন মেডিকেলের আশেপাশে আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই যে পুলিশ বাহিনী তাণ্ডব চালায়, কিন্তু বাংলাদেশের একটা সরকারি জাতীয় হসপিটাল যেটা পিজি হসপিটাল সেটার সামনে এই বিভৎস কর্মকাণ্ডটি করেছে। আপনাকে আমি একটা বিষয় উল্লেখ করে বলতে চাই, আমার আজকের এই যে বর্তমান সময়ের দেলোয়ার হোসেন সাইদী সাহেবের মৃত্যু, সেটা নিয়ে 2টা সন্দেহের কারণ তৈরি হয়েছে। নাম্বার 1 সন্দেহ হচ্ছে, আপনি জানেন যে সাইদী সাহেবকে যখন চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে, বলেছে যে তার চিকিৎসা দেওয়া হবে এই সেই বলে তাকে কি করা হয়েছে, তাকে আজকের সেই মানে হসপিটালে নিয়ে আসা হয়েছে, পিজি হসপিটালে। তার আগে তাকে প্রায় সারাদিন 10 ঘন্টার অধিক সময় বিনা চিকিৎসায় তাকে ফেলে রেখেছে। তার কোনো ধরনের কথা শুনতে পারে নাই, পরিবারকে জানানো হয়নি, এমনকি কেউ কোনো ধরনের সেই তথ্য জানে না যে তিনি সুস্থ কিংবা অসুস্থ। তারপরে তাকে কি করেছে, যাদের কাছে ভর্তি করেছে এনে, সেটা হচ্ছে চৌধুরী মোস্তাক আহমেদ সাহেব, যিনি ছাত্র মৈত্রীর এক সময়কার নেতা ছিলেন এবং তিনি তসলিমা নাসরিনের একদম ক্লাসমেট ছিলেন, তাদের কাছাকাছি বন্ধু ছিলেন, একত্রে বন্ধুত্ব ছিল। সেই হচ্ছে আমার দেলোয়ার হোসেন সাইদী সাহেবের চিকিৎসা বিভাগের হেড। এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছে মোস্তফা জামান সাহেব, যিনি ছাত্রলীগের ঢাকা মেডিকেলের সভাপতি ছিলেন। এখন আপনি চিন্তা করে দেখেন যে জনগণ যে কথা বলছে, সন্দেহের অবতারণা তৈরি হচ্ছে যে পরিকল্পিত কিনা, সেটার সাথে এই সিমটম গুলা মেলে কিনা, যে আজকে তারা কেন পরিকল্পিতভাবে পিজিতে নিয়ে আসবে এবং পিজিতে আবার কেন ছাত্রী এবং ছাত্রলীগের সেই চিকিৎসকরাই চিকিৎসা দিবে, এবং সেখান থেকে একটা জাস্ট স্টেটমেন্ট দিয়ে দিয়েছে যে আমরা এখানে তিনি এসেছেন, আমরা তাদেরকে কি বলেছে, একটু মেডিসিন খাওয়াইছে। তার কোনো উন্নত চিকিৎসাই সেখানে হয়নি, তারা কোনো চিকিৎসার প্রয়োগই করেনি। তারা আজকের যে হার্ট অ্যাটাক প্রথম হয়েছে, দ্বিতীয় হার্ট অ্যাটাকটা তো আজকের ওইখানে বসে হয়েছে, তারা বলেছে। তাহলে দ্বিতীয় হার্ট অ্যাটাক হওয়ার মতো পরিবেশ কেন হলো? এটা যদি ওবায়দুল কাদেরের হতো, এটা যদি শেখ হাসিনার হতো, এটা যদি আজকের বাংলাদেশের অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আজকের যে আজ্ঞাবহ বিরোধী দল সেই রওশন এরশাদের ক্ষেত্রে হতো, তাহলে কি তাদের আজকের এই হার্ট অ্যাটাক, ওপেন সার্জারি যা লাগুক সব করতো, ইন্ডিয়া থেকে প্রয়োজনে ডাক্তার নিয়ে আসতো। কিন্তু আজকে সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদীর জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে নিয়ে যেত অবশ্যই, কিন্তু দেলোয়ার হোসেন সাইদীর জন্য করে নাই। কেন করে নাই? তার দাড়ি আছে, তার টুপি আছে, তিনি তাফসীর কারক, তিনি মুসলমানদের প্রতিনিধিত্ব করেন, তিনি ধর্মপ্রাণ মানুষের প্রতিনিধিত্ব করেন, তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই 1971 থেকে আজ পর্যন্ত যুদ্ধ করছেন, লড়াই করছেন, সংগ্রাম করছেন, কারণ তিনি জানেন যে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি ভারতের ভূখণ্ডে পরিণত হবে, সেখান থেকে রক্ষার জন্য তিনি একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধার ভূমিকা পালন করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী। আমার নাম সুখরঞ্জন বালি, আমি সাইদী সাহেবের আমি জানাজায় আসছি, ভালো বিদায় এই জন্য আসছি। আমি তারই একজন সাক্ষী ছিলাম, আমি তার পক্ষে সাক্ষী দিতে আমি ঢাকায় গেছি, কোটেশন নিতে আমি অবরোহণ হয়ে গেছি। আমি দীর্ঘযায়ী আমি ঢাকারই আশেপাশে ছিলাম দীর্ঘ আপনার 3 মাসে 13 দিন কম। ওইখান দিয়ে আপনার নিয়ে যায় চক্কুবানিয়া, নিয়ে যায় আপনার কোথায় নিয়ে যায় তা আমি জানি না। এরপর যাইয়ে লামাইতে মানে নিয়ে গেল। আমি সীমান্তে যাইতে যে বৈকারি বটার আমার খুব রকম মাইর দিয়েছে, দেওয়ার পরে আমি স্বরূপনগর থানা দিয়া বসিরহাট কোর্ট বা জেল, ওইখান দিয়ে দমদম কারাগারে দীর্ঘযায়ী আমি 5 বছর আমি কারাগারে বন্দী ছিলাম। সেইখান দিয়ে অবমুক্ত হয়ে আমি আসার পরে আমি বাংলাদেশে আছি, মানে খুব ভয়াবহ ব্যাপারে আমি আছি। আমি নিরাপদ চাই। তাহলে তার বিরুদ্ধে সাক্ষী দেননি? আমি সাইদীর আমি সাক্ষী দিই নাই আর কি। আমি আজ সকাল 10টায় তারাই জানা যায় আমি আসছি। সে আমার ভালো লোক, সে 2 টার্ম সে এমপি ছিল। এই জন্য আমরা মায়ের কোলে যেরকম বসবাস করি ওইরকম আমরা বসবাস করছি যখন সে 2 টার্ম এমপি ছিল। এই জন্য ভালো লাগছে বিতে আসছে। কি মামলায় আপনাকে জেল খাটানো? জেল খাটাইছে কি মামলায়? তারা তো অবৈধভাবে প্রবেশ এই লেখিয়া দেশে, এই জন্য আমি জেল খাটছি। আর এদিকে প্রশাসনরা কি কইছে না কাছে তা আমি জানি নাই। তবে আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।
আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।